Hello and welcome to our YouTube channel, The Simplified Concepts. আর এই চ্যানেলে আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের উপর আমরা ভিডিও একটা করে পোস্ট করতে থাকবো বাংলা ভার্সনে, এবং এটা আমাদের একটা নতুন পদক্ষেপ। ইটস এ নিউ অ্যাপ্রোচ অ্যান্ড আওয়ার এন্টায়ার টিম ইজ ওয়ার্কিং ফর physics, physical chemistry, organic chemistry and biology, and also biology and mathematics. Okay. তো শুরু করা যাক। আজকের ভিডিও যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আর আমি আমার সম্পর্কে কিছু বলে রাখি। আমার নাম অভিষেক মুখার্জি, আর আমাদের ইন্ট্রোর ভিডিও এডিটিংয়ে আমার নাম আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। আমি অর্গানিক কেমিস্ট্রি আমি এখানে ভিডিওস তৈরি করব, অর্গানিক কেমিস্ট্রির লেকচার্স আমি এখানে আপলোড করব। আর তবে আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি কোনো বেসিক লেকচার আপলোড করব না, যেহেতু এটা আমাদের আজকে শুরু, অ্যাজ এ জার্নি স্টার্ট হলো আমাদের, তো প্রথমবার এবং ফার্স্ট লেকচার। তো তার জন্য আমরা আজকে কি করছি, আজকে আমি জাস্ট অর্গানিক সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বলবো। অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বেশ কিছু মিথস আছে, সেই মিথসগুলোকে নিয়ে কথা বলবো। মানুষের মনে অর্গানিক, মানুষ বলতে ছাত্রছাত্রী, এবং ছাত্রছাত্রীদের মনে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে কী কী সব ভীতি রয়েছে, ভীতি নিয়ে একটু কথা বলতে হবে। কারণ যা দেখলাম চারদিকে, যা পরিবেশ দেখলাম, সব পরিবেশ দেখে মনে হলো যে না, এই ব্যাপারে একটা বলা দরকার, এই ব্যাপারে একটা ভিডিও বানানো দরকার। ডাইরেক্ট লেকচারে যদি যাই তাহলে ডাইরেক্ট লেকচারে গেলে একটু অসুবিধা হবে। ডাইরেক্ট লেকচারে না গিয়ে আগে এগুলো সম্পর্কে ভীতি, মানে অর্গানিকে আগে ভিতটা তৈরি করে দিই। ভিত পাকা হলে তবে বাড়ি ভালো করে তৈরি, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, তবে অর্গানিক কেমিস্ট্রি কথায় আসি। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের কী কী জিনিস লাগবে? দেখো, অর্গানিক কেমিস্ট্রি ইজ ওয়ান কাইন্ড অফ কেমিস্ট্রি অফ লাইফ। এই যে আমি আজকে কথা বলছি, এই যে আমার চোখে যে লাইটটা পড়ছে, আমার চোখে কি আছে? রেটিনাল। না, এই রেটিনালটাকে, রেটিনাল এক ধরনের ভিটামিন এ, যেটা সাইন্টিফিক নেম। তো রেটিনাল কি করে? রেটিনাল আমাদের চোখে কি করে, এই যে লাইটটা যে চারদিকে আসছে, এই লাইটটাকে অ্যাবজর্ব করে, এবং আমাদের ব্রেনে এই যে এখানটায় মানে মানে মাঝখানে যে নিউরো ট্রান্সমিটার আছে, সেই নিউরো ট্রান্সমিটার সেখানে সিগন্যালটা দেয়, আর যার ফলে কি হয়, আমাদের দর্শন অনুভূতির সৃষ্টি হয়। এবার এই নিউরো ট্রান্সমিটার, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। রেটিনাল, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। ওষুধের দোকানে যত রকমের মেডিসিন দেখতে পাওয়া যায়, সে মেডিসিনগুলো অ্যাজ এ অর্গানিক কম্পাউন্ড। আর এটা তো আমাদের যে অর্গানিকের যত রকমের আমরা ওষুধ খাই, সেগুলো বেশিরভাগ 90% সেগুলো অর্গানিক কম্পাউন্ড। এবার আছি যে অর্গানিক পড়তে গেলে, এটাও অর্গানিকের ইম্পর্টেন্স দিচ্ছি। অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল বলতে গেলে বলবো দুধ, মিল্ক বাচ্চাদের সুষম খাদ্য। তো দুধ আমরা সুষম খাদ্য হিসেবে ইউজ করতে পারি। তো দুধ হবে একটা অর্গানিক কম্পাউন্ড। মানে অর্গানিক কম্পাউন্ড মানে দুধের মধ্যে অনেক কিছু আছে, সব রকমের গুণাবলী, নিউট্রিশন, পুষ্টি আছে, যত রকমের নিউট্রিশনের কথা বলি। তারপরে ডিম, তারপরে মাছ, মাংস, প্রোটিন, শাকসবজি, আপনারা অবশ্যই জানেন এগুলো। আর এরপরে আমাদেরকে যেটা জানতে হবে যে অর্গানিক কেমিস্ট্রির মানে কি। অর্গানিক মানে হচ্ছে, আমরা সবাই জানি, ইটস এ কেমিস্ট্রি অফ লাইফ। এটা শুধুমাত্র প্রাণী জগতের মধ্যে না, এটা উদ্ভিদের মধ্যে আছে, এটা হোল নেচারে আছে। যেহেতু জীবন কোথা থেকে শুরু হয়? প্রকৃতি থেকে শুরু হয়। প্রকৃতির মধ্যে কি আছে? গাছপালা, পশু পাখি, মানুষ প্রকৃতি পারে না, মানুষ প্রকৃতির মধ্যে। তো সব কিছু যখন আছে, সব কিছুর মধ্যে অর্গানিক কম্পাউন্ড আছে। এই যে আয়ুর্বেদের ওষুধগুলো, এই যে আয়ুর্বেদ যে এত যে ওষুধ তৈরি করে, বিভিন্ন কোম্পানি আছে, আর বিভিন্ন ভেষজ ওষুধ। ছোটোবেলায় যে আমরা তুলসী পাতার রস খেতাম, বাসক পাতার রস খেতাম, কালো মেঘের পাতা খেতাম, আমরা ছোটোবেলায় বলতেন, আমাদের বাবা মায়েরা বলতেন যে এগুলো খেলে ও রোগ সেরে যাবে, এগুলো খেলে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো কি? এগুলো প্রত্যেকটাই অর্গানিক কম্পাউন্ড। যে মলিকুলটা, যে ওষুধটার জন্য আমরা সুস্থ হয়ে উঠছি, সেটা একটা অর্গানিক কম্পাউন্ড।
এভরিথিং ওয়াজ অ্যান অর্গানিক কম্পাউন্ড, অ্যান্ড এভরিথিং ইজ অর্গানিক কম্পাউন্ড। তাহলে এবার আমাদেরকে যে জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি আমরা যে পড়বো, যারা অর্গানিকে এন্টার করবে, সায়েন্সের যে সকল স্টুডেন্টসরা অর্গানিকে এন্টার করবে, মাধ্যমিক অর্গানিক আলাদা, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের অর্গানিক আলাদা। মাধ্যমিকে কি আমরা এই চটি বই পড়তাম যার মধ্যে সব কিছু থাকতো, জবা খিচুড়ি। 11-এ পুরো কেমিস্ট্রি একটা বই থাকবে তোমাদের কাছে, যে কোনো পাবলিশার্সে। সেখানে কি হবে, সেখানে তোমরা ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক তিনটা একসঙ্গে এই মোটা একটা বই পাবা। আর যে মোটা বই দেখা পর বেশিরভাগ ছেলেমেয়ের মাথা ঘুরে যায়। গ্র্যাজুয়েশনে 3টা পার্ট আলাদা হয়ে যাবে। 3টা পার্ট আলাদা হয়ে যাওয়ার পর কী হবে, প্রত্যেকটা পার্টের এই মোটা বই চলে আসবে। সেরকম অর্গানিকের একটা ব্যতিক্রম না, অর্গানিকের মধ্যেও আসবে। তো আমি আজকে তোমাদেরকে এটা বলবো যে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে কি কি চ্যাপ্টার পড়তে হবে। আগে এই বিষয় আছে। দেখো, অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে আমাদেরকে আগে 2টো চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট 2টো চ্যাপ্টারে দিতে হবে। এবার তার মানে এই নয় যে অর্গানিক কেমিস্ট্রি এই 2টো চ্যাপ্টার আমরা একদম থরলি, মানে অর্গানিক পড়ার আগে এই 2টো চ্যাপ্টার আমরা একদমই থরলি জাস্ট পড়ে যাব না। থরলি পড়ার কথা আমি এখানে বলছি না, থরলি আমি এখানে একদমই পড়তে বলছি না। দেখো, থরলি পড়তে গেলে তো অর্গানিক সাইডে যাবে, জাস্ট বিকজ আমি বলছি যে বাক্য গঠন করতে গেলে, ফর অ্যান এক্সাম্পল, বাক্য গঠন করতে গেলে কি লাগে, বাক্য গঠন করতে গেলে অ ক খ শিখতে লাগে বাংলায় বাক্য গঠন করতে গেলে, ইংলিশে অ্যালফাবেট সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে আমাদেরকে এবিসিডি অ ক খ শিখতে হয়। এবার আমি যদি ইংলিশ গ্রামারটার পিছনে ছুটি আর আমি যদি বাংলার ব্যাকরণটার পিছনে ছুটি, তো আমার সেন্টেন্স, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ পুরো সাইড হয়ে গেল। সেজন্যই বলছি ওই আনুষঙ্গিক যে টপিকের কথা যেগুলো পড়তে হবে সেটার পিছনে বেশি গভীরে যদি আমি টাইম স্পেন্ড করি, তো এটা হওয়া স্বাভাবিক, এটা নিশ্চিত যে অর্গানিকের মেইন টপিকের হাত থেকে আমরা সাইড হয়ে যাব। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পারমাণবিক মানে গঠন বা পরমাণুর গঠন। তো পরমাণু গঠনের মধ্যে কি, দেখো, পরমাণু গঠন মানে এই নয় যে আমাদেরকে আলফা রশ্মি, বিটা রশ্মি, ইলেকট্রন কি করে আবিষ্কার হলো, প্রোটন কি করে আবিষ্কার হলো, প্রোটনের ভর কত, না, ওগুলো ডিটেলসে পড়তে হবে না। হ্যাঁ, প্রোটনের ভর কত, প্রোটনের মাস কত, মানে প্রোটনের ভর, প্রোটনের চার্জ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, নিউট্রনের ভর, এই 3টা আমাদেরকে মনে রাখতে হবে। এটা ফিজিক্যালও লাগবে, অর্গানিকও কখনো লাগে। এই 3টে তোমাদেরকে মনে রাখতে হবে ইউনিটটা ঠিক রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা অ্যাটমিক স্ট্রাকচারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অরবাইটাল, অ্যাটমিক অরবাইটাল। কি করে অ্যাটমিক অরবাইটাল তৈরি হয়, অরবিট, অরবাইটাল, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ইলেকট্রন কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রন ক্লাউড, অরবাইটাল কি, এসপিডিএফ, এই 4টা। এবার এই এসপিডিএফ এর তিনটা মানে আছে, এই 4টা অরবিটালের 4 রকমের মানে আছে, ঠিক আছে? বা 4টার মানে তো আমি যাচ্ছি না। হ্যাঁ, এবার এদের সাথে এটাকে অ্যাকচুয়ালি কি, এই যে এসপিডিএফ অরবিটালটা, এটা না বর্ণালী বিচ্ছুরণ পরীক্ষার পারপাস দিয়ে এই অরবিটালের কনসেপ্টগুলো এসেছে। অরবিটাল মানে কক্ষক, অরবিট মানে কক্ষ আর কক্ষকের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে, এটা পড়তে হবে। এটা আমি আর আমি আলাদা করে বলবো না, আমি আগের থেকে বলে রাখছি যে এই জিনিসগুলো পড়তে হবে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি অরবিটাল, আর অরবিটালের শেপগুলোকে পড়তে হবে, কোন অরবিটাল কী শেপের হয়। তারপরে আমাদেরকে এটা পড়তে হবে যে কোয়ান্টাম নাম্বার। দেখো, কোয়ান্টাম নাম্বারের ডিটেলসে তুমি না গেলেও হবে, তবে জেনে রাখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে জেনে রাখতে হবে। এগুলোর ডেসক্রিপশন, মানে এগুলো জাস্ট সংজ্ঞাটা জেনে রাখলেও হবে, আর এটা পড়লে হবে। আর আরেকটা জানতে হবে, ইলেকট্রন কি করে ভর্তি হয় একটা পারমাণবিক কক্ষ, একটা অ্যাটমের পারমাণবিক কক্ষকে কি করে অরবিটাল ভর্তি হয়। এবার অরবিটাল জিনিসটাকে দেখো, অরবিটাল একটা ইলেকট্রনের মধ্যে থাকাটা জরুরি, মানে একটা এলিমেন্টের মধ্যে অরবিটাল থাকাটা জরুরি। ওর মধ্যে ইলেকট্রন আছে কি নেই, দ্যাটস ইজ নট ম্যান্ডেটরি। ফর অ্যান এক্সাম্পল হাইড্রোজেন। দেখো, সূর্যের মধ্যে হাইড্রোজেন আছে। এবার এই হাইড্রোজেন, সূর্যের বিশাল তাপ, সূর্যের কেন্দ্রের টেম্পারেচার হচ্ছে
$1.5 কোটি। এবার তুমি চিন্তা করো 1.5 কোটি কত হতে পারে, আমাদের কল্পনার বাইরে। এবার ওই তাপে সূর্যের মধ্যে যে হাইড্রোজেন আছে ও কি করে, ওর ইলেকট্রনটা কি করে, হাইড্রোজেন মলিকুলের ইলেকট্রনটা, আমি যদি এমও থিওরির কথা বলি, হাইড্রোজেন মলিকুলের ইলেকট্রন কি করে, জাম্প করে অ্যান্টিবন্ডিং অরবিটালে চলে যায়, জাম্প করে 2s অরবিটালে চলে যায়। হাইড্রোজেন অ্যাটম যদি হয় তাহলে সেটা 1s থেকে জাম্প করে, মানে একটা তো আছেই, মানে যদি হাইড্রোজেন মলিকুলের কথা বলি, মলিকুলটা কী হবে, জাম্প করে অ্যান্টিবন্ডিংয়ে চলে যায়। এত তাপ, এত এনার্জি, সূর্য তো সোর্স অফ এনার্জি, তাই না? তো আমি জাস্ট এক্সাম্পল বললাম। এবার ইলেকট্রন কি করে ভর্তি হয়, পাউলির অপবর্জন নীতি, আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, এই তিনটে নীতি একসাথে সব জায়গায় অ্যাপ্লাই হয়। কি করে একটা ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে, একটা অ্যাটমিক অরবিটালের মধ্যে ভর্তি হয় সেটা জানতে হবে আমাদেরকে। তারপরে আমাদেরকে জানতে হবে যে এই তিনটা নীতি সম্পর্কে জেনে নিলে তারপরে জানতে হবে মলিকুলার অরবিটাল থিওরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 11-এ আমরা এটা খুবই কম পাই, ক্লাস 11-এ বা ক্লাস 11-12-এ এটা সম্পর্কে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না। মলিকুলার অরবিটাল থিওরি আমাদেরকে জানতে হবে। এটা আমাদেরকে, মানে এটা তোমাদের দায়িত্ব, তোমরা পড়ে রাখবে এমও থিওরিটা যে কোনো জায়গার থেকে। তোমরা আদার্স ভিডিও লেকচার থেকে এমও থিওরিটা পড়ে রাখো, কারণ এগুলো এখন যদি আমি ডিটেলসে যাই, এমও থিওরি অনেক বড়। এমও থিওরি যা তোমরা ক্লাস 11-এর বইতে দেখো সেটা এমও থিওরি না, বাট অ্যাকচুয়াল এমও থিওরি আরও বড় হয়। এমও থিওরির মধ্যে অনেক কিছু আছে, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক আছে, হ্যাঁ, তারপরে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক আছে, তারপরে তারপরে হেটারোনিউক্লিয়ার পলিঅ্যাটমিক আছে, প্রত্যেকটা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এক্সপ্লেনেশন। তারপরে আমাদেরকে দেখতে হবে বন্ড অর্ডার, মলিকুলার অরবিটাল থিওরি একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে একটা বলে রাখি, মলিকুলার অরবিটাল এবং অ্যাটমিক অরবিটাল কি, এই দুটো ডিফারেন্সটা জানতে হবে। তারপরে হোমোলিউমার জিনিসটা কি সেটা জানতে হবে। বন্ডিং অরবিটাল, অ্যাটমিক অ্যান্টিবন্ডিং অরবিটাল, মলিকুলার অরবিটাল থিওরিতে এই যে ইলেকট্রন কনফিগারেশনটা, সেই ইলেকট্রন কনফিগারেশনটা, এগুলো জাস্ট কিন্তু এবিসিডি, এগুলো জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্যাট। আদারওয়াইজ অর্গানিকের যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রির যখন টপিকসগুলো নিয়ে আলোচনা করবো তখন প্রবলেম হতে পারে। হয়তো অনেক কিছু মানে মনে হতে পারে যে কি লজিক ইউজ করা হচ্ছে, মন গড়া কথা, যা বলে যাই কিছু না, এটা ভুল। ওই জন্য বলে রাখছি আগের থেকে, এটা তোমরা পড়ে রাখবে। আর আমি ভিডিও তৈরি করতে থাকবো, কারণ আমি থামবো না। আচ্ছা, এবার কাজের কথায় আসি। তো বন্ড অর্ডার পড়তে হবে। বন্ড অর্ডার দিয়ে কী কী এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? বন্ড অর্ডার ক্যালকুলেশন, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? এবার মলিকুলার অরবিটাল থিওরিতে অনেক কিছু প্রুফ করা যায়, যেগুলো পরবর্তীকালে জিওসি কনসেপ্টে, যেখান থেকে জিওসির যে কিছু কনসেপ্ট আছে সেগুলো কাজে লেগেছে, ঠিক আছে? এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে এইটুকু নলেজ তোমাকে রাখতে হবে, ঠিক আছে? এবার ডি অরবিটাল কি করে ভর্তি হয়, মানে ইলেকট্রন কনফিগারেশন কি করে করতে হয় এটা জানতে হবে। ইলেকট্রন ভর্তি কি করে করতে হয়, একটা বড় অ্যাটম দিয়ে রাখলো, ফর এক্সাম্পল হাফনিয়াম-72, এর ইলেকট্রন কনফিগারেশন করো, কি করবে? তুমি কি পুরো বড় লিখবে? না, তুমি লাস্টের যেটা লিখবে ওটা একটু জেনে রাখবে কি করে ইলেকট্রন ভর্তি করে। কিছু এক্সেপশনস আছে, কপারের ক্ষেত্রে একটা এক্সেপশন আমরা দেখতে পাই সবসময়, ঠিক আছে? তো কপারের ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে এরকম কিছু আমরা এক্সাম্পলস দেখতে পাই, ঠিক আছে? তো আমরা এর পরবর্তী যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাবো, সেই পরবর্তী চ্যাপ্টার তোমাদেরকে যেটা পড়তে হবে, সেই পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। এবার ক্লাস 10-এও এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা তোমরা পড়ে এসেছো, কিন্তু রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা খুব ছোট্ট একটা, জাস্ট 1% তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। যারা 11-এ উঠবে, যারা এন্টার করছে, তাদের ক্ষেত্রে আমি জিনিসটা বলি, যারা এন্টার করছে তাদের কিন্তু এবার কিন্তু বড় হবে। তাহলে কেমিক্যাল বন্ডিং পড়তে কী কী লাগবে? কেমিক্যাল বন্ডিং আমাদের পড়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রথমত লুইস ইলেকট্রন ডট ফর্মুলা, এই জিনিসটা। সেকেন্ড, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ড, এই তিনটে বন্ডিংয়ের কনসেপ্ট, যেটা আমরা আগেও, মানে আমরা সবাই পড়ে এসেছি। যারা 11-এ উঠবে, যারা গ্র্যাজুয়েশনে, যারা ফার্স্ট ইয়ারে পড়ছে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আর এই লেকচারটা, ভিডিওটা, এই সেশনটা আমি জাস্ট একটা জেনারেল টক্স করছি, স্মল, এখানে আমি কোনো সেশন বা কোনো ক্লাস আমি নিব না। আর এই ভিডিও যদি কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই লেকচারটা শেয়ার করবেন, যত শেয়ার করবেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, ওকে? সো দ্য মোর ইউ উইল শেয়ার, দ্য মোর ইউ কেয়ার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর এবার পয়েন্টে আসি। তো এই তিনটে বন্ডিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করে নিলে,
আচ্ছা, এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ কি? ফর্মাল চার্জের ক্যালকুলেশন, এই জিনিসটা জানতে হবে। ফর্মাল চার্জ কি? ফর্মাল চার্জের ক্যালকুলেশন করতে হবে, প্রত্যেকটা কিছু এক্সাম্পলস দিয়ে একটু প্র্যাকটিস করলে দ্যাটস এনাফ। তারপরে জানতে হবে অক্টেট রুল। অক্টেট রুল, ঠিক আছে? হোয়াট ইজ ভ্যালেন্সি, হোয়াট ইজ অক্টেট রুল, অষ্টক নিয়মটা জানতে হবে। হোয়াট ইজ ডাবলেট রুল, ঠিক আছে? অষ্টকের সম্প্রসারণ, অষ্টকের সংকোচন, এই কেসগুলো কার কার ক্ষেত্রে দেখা যায়? হাইপার ভ্যালেন্ট কারা, হাইপো ভ্যালেন্ট কারা, বিজোড় ইলেকট্রন জোড় কাদের ক্ষেত্রে দেখা যায়, এইগুলো, এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে। আর এই কেমিক্যাল বন্ডিং পড়ার আগে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, কারণ কেমিক্যাল বন্ডিংয়ে ইলেকট্রন কি করে ভর্তি হয় সেটা কাজে লাগবে, ঠিক আছে? এর জন্য সিরিয়াল আর অর্গানিক ইজ অল অ্যাবাউট কন্টিনিউ। অর্গানিক ইজ অল অ্যাবাউট জাস্ট লাইক কনজুগেশন, কন্টিনিউয়াস কনজুগেশন, ইউ হ্যাভ টু জাস্ট কন্টিনিউ। হ্যাঁ, কোনো কারণে যদি ব্রেক হয়ে যায়, ব্রেক হয়েও গেল, রেগুলারিটি হয়তো মেনটেন করা সম্ভব হলো না, কোনো চিন্তা নেই, যেখান থেকে শেষ করেছিলে সেখান থেকে স্টার্ট করবে। নতুন টপিক যেন কোনোভাবেই স্টার্ট না হয়। নতুন জায়গায় যদি ঢুকে যাও কী হবে? নতুন জায়গায় যদি ঢুকে যাও, আগের জিনিসগুলো মাঝখান থেকে কী হবে? একটা গ্যাপ তৈরি, ভয়েড হয়ে যাবে, ভয়েড স্পেস ক্রিয়েট হবে। ওকে, সো এবারে কি পড়তে হবে? দেখো, ফাজান রুল আছে, বাট ফাজান রুলটা তো আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে লাগে, আর অর্গানিকে তো সবই কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে, তো অর্গানিকে মূলত ফাজান রুলটা আমাদের লাগবে না। এরপরে আমাদের যেটা লাগবে, অষ্টকের সূত্র, অষ্টকের ব্যতিক্রম, যে যে নিয়মগুলো বললাম ওগুলো পড়তে হবে। আচ্ছা, ওগুলো পড়ার পরে আরেকটা জিনিস যেটা লাগবে, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে হাইব্রিডাইজেশন, সংকরায়ন কী করে তৈরি হয়, সংকরায়নটা জানতে হবে। সংকরায়নের কনসেপ্ট রাখতে হবে, সংকরায়ন কী করে খুব ইজিলি, খুব কুইকলি কী করে সংকরায়ন, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে, যে কোনো সেন্ট্রাল অ্যাটমের সংকরায়ন অবস্থা কী করে, হাইব্রিডাইজেশন স্টেট ক্যালকুলেট করা, সেটা জানতে হবে। আমি বলে রাখি, নাম্বার অফ সিগমা বন্ডস, দ্য ওয়ে অফ ক্যালকুলেটিং, দ্য ওয়ে টু ক্যালকুলেট the hybridization state of a central atom in a molecule, inorganic, organic, whatever it is, number of sigma bonds plus free lone pairs। এবার ফ্রি লোন পেয়ার কথাটা ভালো করে ধ্যান রাখো। ফ্রি লোন পেয়ার মানে যারা কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি, জাস্ট লাইক রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, কোনো রকমের ডিলোকালাইজেশনে ইনভলভড নয়, সেই লোন পেয়ারগুলোকেই আমরা কাউন্ট করব। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? যদি 2 হয় তাহলে sp, যদি 3 হয় তাহলে sp2, আর যদি 4 হয় তাহলে sp3। আমাদের sp, sp2, sp3 এই তিনটা হাইব্রিডাইজেশন স্টেটই অর্গানিক কেমিস্ট্রিতে মূলত লাগবে, বিকজ sp3d, sp3d2, sp3d3 এই তিনটে, বিকজ ডি অরবিটালটা আমাদের লাগবে না, অতটা চল নেই, উই ডোন্ট নিড ইট। ওকে, সো হাইব্রিডাইজেশনটা লাগবে। আর রেজোনেন্স, দেখো রেজোনেন্স জিনিসটা আমি আলাদা করে দেখবো, অর্গানিকের আর ইনঅর্গানিকের রেজোনেন্স। আমি রেজোনেন্সের জন্য আলাদা সেশন রাখবো। রেজোনেন্সটা তো কেমিক্যাল বন্ডিংয়েরই একটা পার্ট, কিন্তু রেজোনেন্সটা পড়তে হয় আলাদা করে, অর্গানিকের ক্ষেত্রে আলাদা করে তোমাকে একটু পড়তে হবে। এটা আমি রেজোনেন্সটা আমি আলাদা করে সেশন, আমি রেজোনেন্সের সেশনটা আলাদা করে নিব অবশ্যই। আর অর্গানিকে আরেকটা যেটা কেমিক্যাল বন্ডিংয়ে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, যেগুলো তোমার অনায়াসেই পড়তে হবে। ইন্টারমলিকুলার ফোর্সেস, হ্যাঁ, আকর্ষণ বল সমূহ, ঠিক আছে? ইন্টারমলিকুলার ফোর্সের মানে, ইন্টারমলিকুলার ফোর্সগুলোর মধ্যে আছে কি কি? লন্ডন বল, লন্ডন ডিসপারশন ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, এই যত রকমের এক্সাম্পল, মানে যত রকমের যে টপিকসগুলো কথা বললাম, এই যে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, তারপরে ভ্যান ডার ওয়ালস ফোর্স, তারপরে হচ্ছে 5 নম্বর কি বলে, লন্ডন ডিসপারশন ফোর্স, অ্যান্ড 6 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ডিংটা অর্গানিকে খুব লাগবে। হাইড্রোজেন বন্ডিংয়ের উপর বেস করে অনেক অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি, বেসিডিটি, একটা অর্গানিক কম্পাউন্ড কত সহজে ভেপারাইজ হতে পারবে, এরকম আরও অনেক কিছু বেসিক ফিজিক্যাল প্রপার্টিজ আছে হাইড্রোজেন বন্ডের উপর বেস করে। হাইড্রোজেন বন্ডের থিওরিটা তোমাদেরকে অবশ্যই আগের থেকে তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? এই হচ্ছে অর্গানিকে মূলত এই জিনিসগুলো আগের থেকে ইউ হ্যাভ টু স্টাডি। আর হ্যাঁ, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কি, ডাইপোল মোমেন্ট বা পোলারিটি, এই জিনিসটা আগের থেকে পড়ে রাখতে হবে তোমাদেরকে। ডাইপোল মোমেন্টটা লাগবে, ঠিক আছে? ডাইপোল মোমেন্ট, তারপরে ডাইপোল কোন দিকে, ভেক্টরের একটু কনসেপ্টটা রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডাইপোল মোমেন্ট, তার কি বললাম, তা ডাইপোল মোমেন্টটা কাজে লাগবে। ডাইপোল মোমেন্ট এবং ইন্টারমলিকুলার ফোর্সেস, যার মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো অবশ্যই এক্সাম্পল যত খুঁজবে এগুলো তোমার বইতে পাবে, কিছু পারপাসে কিছু বই আছে, এক্সট্রা টপ বই আছে, ঠিক আছে?
আচ্ছা, এবার আসি, এই হলো অর্গানিকের এবিসিডি। অর্গানিকের মেইন জায়গায় ঢোকার আগে আমাদেরকে এই জিনিসগুলো পরে ঢুকতে হবে, ঠিক আছে? মানে কোনো বাড়িতে যাওয়ার আগে আমরা জামা কাপড় ভালো করে সেরে যাই, তো ব্যাপারটা ঠিক সেরকম। আমরা বাড়িতে জামা কাপড় পরি, হাফ প্যান্ট, ওই গেঞ্জি, ওইভাবে তো আমরা যাই না কারো বাড়িতে। আমাদেরকে কারো বাড়ি যেতে হলে একটু ভালো করে সেজে গুজে যাই, তো তবে আমরা বাড়িতে ঢুকি জুতো গুলে। তো অর্গানিকের ব্যাপারটা ঠিক সেরকম, যেটা আমি বললাম আগে অ্যাটমিক স্ট্রাকচার ওই কনসেপ্টগুলো একটু পড়ে নিবে, ওগুলো এবিসিডির মতো। তারপরে হচ্ছে তারপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, এবার আসি হচ্ছে ভিডিও বেশি বড় করবো না, প্রথম ভিডিও যেহেতু। তো এবার আসি হচ্ছে, অলরেডি 20 মিনিট হয়ে গেছে, সরি তার জন্য। এবার আসি আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মিথ সম্পর্কে। ভীতি আছে যখনই মানুষের মধ্যে বা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যখন অর্গানিকের কথা বলা হয়, তারা ভয় পায়। ও শেষে কেন ভয় পায়? অনেকে হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারা বলে এক একটা অ্যাটম তো এক এক রকম আচরণ করে, এক একটা এলিমেন্ট এক এক রকম আচরণ করে। সোডিয়াম একরকম, হাইড্রোজেন আর একরকম, হিলিয়াম আর একরকম, রেডন আর একরকম, কেউ রেডিও অ্যাক্টিভ, কেউ অ্যালকালি মেটাল, কেউ বেসিক অ্যালকালি মেটাল। হ্যাঁ, তো মানে কেউ রিয়াক্টই করে না। হিলিয়ামকে কেন করলো? দেখো, এই যে কথাটা, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে পর্যায় সারণী 1 থেকে 118টা যে মৌল, ও হ্যাঁ একটা সরি পর্যায় সারণী মনে পড়লো, ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ে খুব ভালো করে দেওয়া আছে। পর্যায় সারণী চ্যাপ্টারে পাবে। ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা জেনে রাখবে, ইলেকট্রোনেগেটিভিটি কি, ইলেকট্রোনেগেটিভিটির অরিজিনটা কি, ঠিক আছে? আর অ্যাটমিক অরবিটালের মধ্যে নোট কাকে বলে, নোডাল পয়েন্ট, অরবিটালের শেপ কীরকম শেপ হয়, ওভারল্যাপিং কীরকম হয়, সেগুলো সব তোমরা জেনে যাবে হাইড্রোজেন যখন পড়বে। আচ্ছা, এবার আমরা আসি মিথের কথা। মিথ হচ্ছে অনেকে ভাবে যে অর্গানিক কেমিস্ট্রি অনেক মন করা। দেখো, মন করা কিছুই না, মন করা কিছু না। তোমরা বলবে যে ইললজিক্যাল, দেখো লজিকের কোনো ব্যাপার নেই। লজিকের ব্যাপারটা হচ্ছে কি, সবসময় না লজিক খাটে না। মানে তুমি যদি কোনো ভারতবর্ষের যত প্রসিদ্ধ মন্দির আছে, যেটা চমৎকারী মন্দিরে যাও, সেখানে দেখবে অনেক আনরিয়েলিস্টিক ঘটনা তুমি দেখতে পাবে, যেগুলোর এক্সপ্লেনেশন ওখানকার পুরোহিতদের কাছে নেই, যারা বিগত 20-25 বছর ধরে ওই মন্দিরে চাকরি করছেন, তাদের কাছে উত্তরটা নেই। তো তোমার কাছে যখন একটা আনরিয়েলিস্টিক আর ইললজিক্যাল লাগবে, দেখো কেমিস্ট্রি পড়তে গেলে একটু ফিলোসফি জানতে হবে, একটু ফিলোসফিক্যালি চিন্তা করতে হবে। ওই বাদিগতভাবে যদি তুমি রাস্তা দিয়ে এগো, তাহলে হবে না, তাহলে হবে না, তাহলে হবে না মানে তুমি বেশি দূর এগোতে পারবে না, মানে যারা বলে। আর দেখো, অর্গানিক কেমিস্ট্রিতে না রিয়েলিটিতে কোনো জিনিয়াস বলে কেউ হয় না। রিয়েল জিনিয়াস অর্গানিক কেমিস্ট্রিতে কেউ হয় না। কেন হয়? কারণ কেউ যদি একটা অর্গানিকের কোশ্চেন দেওয়ার সাথে কেউ যদি 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দেয়, তার মানে এই না যে জিনিয়াস। আজকে সে যদি 1 মাস বা 2 মাস সেই অর্গানিকের টাচে না থাকে, সে জিনিয়াস হবে না। সে একটা খুবই সাধারণ স্টুডেন্ট, সে জিনিয়াস নিজেকে জিনিয়াস কেউই হয় না। অর্গানিকে জিনিয়াস হওয়া তো সহজ না, হয় না বলতে গেলে। কেন হয় না? কারণ অর্গানিক জিনিসটা ইটস অল অ্যাবাউট দিস প্র্যাকটিস। বোর্ডে লিখে, এই যে বোর্ড আছে এখানে, বোর্ডে লিখে, বাড়ি খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবে তত উন্নতি হবে। এবার আমাদের হিন্দু ধর্মের পুরাণেও বলা আছে, যত মানুষ প্র্যাকটিস করবে মানুষ সেখানে অ্যাচিভমেন্ট পাবে। আমাদের গরুড় পুরাণে এই কথাটা বলা আছে। হ্যাঁ, আর অর্গানিকের একটা কথা বলি, যে অনেকে এক এক রকম একটা কন্ট্রোভার্সি চলে, যে এক একটা এলিমেন্ট এক এক রকম। আচ্ছা, আমরা ওই এলিমেন্টগুলো দিয়ে তৈরি। তুমি নিজেই চিন্তা করো, তোমার ফ্যামিলিতে যে ধরো 5 জন ফ্যামিলির সদস্য, 5 জন ফ্যামিলির 5 জনের 5 রকম আচরণ, 5 জনের চাওয়া পাওয়া, 5 জনের আনন্দ দুঃখ, 5 জনের পছন্দ অপছন্দ এক এক রকম, আলাদা আলাদা। পৃথিবীতে 700 কোটি জনসংখ্যা আছে, তাদের আচরণ বিয়ে আলাদা, প্রত্যেকের পার্সোনাল ওপিনিয়ন আছে। কেউ কেউ বলে যে ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, ইটস মাই পার্সোনাল প্রাইভেসি, এই কথাগুলো এখনো চলে। কেন চলে? কারণ প্রত্যেকের নিজের নিজের আইডেন্টিটি আছে, একটা প্রত্যেকের আলাদা আলাদা নিজের নিজের একটা আইডেন্টিটি আছে, তাই না? তো তুমি এটা কী করে আশা করতে পারো যে আমরা যদি এত ডিফারেন্ট হই, আর আমাদের মধ্যে যদি এই এলিমেন্টগুলো থাকে, তারা কেন ডিফারেন্ট হবে না? আরে আমরা তো ওগুলো দিয়েই তৈরি, ওরা ডিফারেন্ট বলেই তো আমরা ডিফারেন্ট। যদি আজকে আমরা কেউ ডিফারেন্ট না হতাম, তাহলে প্রাইভেসি, পার্সোনাল, প্রাইভেট, এই কথাগুলো থাকতোই না। সবাই সেম, সবাই ব্রিলিয়েন্ট, সবাই ডাল স্টুডেন্ট, ঠিক আছে? তো এই ভয়টা দূর করো। আর মেন্টালি কি, অর্গানিক পড়তে গেলে না খাতা কলম নিয়ে বসতে হবে, সোজা কথা। আর মেকানিজম, অনেকেই আছে কি করে মেকানিজমটাকে মুখস্থ করে। দেখো, মুখস্থটা লাস্ট মুমেন্টে কাজে আসে, যখন তুমি সেই জিনিসটা সম্পর্কে একদমই অজ্ঞ ছিলে, তুমি কিছুই জানতে না সেই জিনিসটা সম্পর্কে। তখন তুমি যদি মুখস্থ করো,
তাহলে তোমার কিন্তু ওই জিনিসটা উন্নতি দেবে, তখন তোমার ঠেক দেবে, বাট ইট উইল বি একটা অ্যাজ এ গ্যাটিস, ওটা একটা গ্যাটিসের মতো কাজ করবে, কিন্তু রিয়ালিটিতে ওটা তোমাকে বেশি দূরে এগিয়ে নিয়ে যাবে না, তুমি কোনো একটা মেকানিজম বুঝতে পারছো না। বেশিরভাগ ছেলেরা কী করে, অর্গানিক কেমিস্ট্রি মেকানিজম মুখস্থ করে, তখন মুখস্থ না, মুখস্থটা করা উচিত না কখনোই। মুখস্থ করলে একটা প্রবলেম কি হয়ে যায়, যে পরীক্ষার হলে গিয়ে দেখো যে অর্গানিক, দেখো এটা মেকানিজমটা ইজ জাস্ট লাইক অঙ্ক, অঙ্কের যেরকম ইন্টিগ্রেশন তুমি একটা এক্সাম্পল মুখস্থ করে গেলে পরীক্ষা অন্য একটা চলে আসছে, তুমি পারলে না, ব্যাপারটা তো সেরকম। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো প্রচুর আসতে পারে, ইন্টিগ্রেশনের নিয়ম তো সেই একই, সে না, ইন্টিগ্রেশনের যে নিয়মাবলী, ইন্টিগ্রেশনের সূত্র তো সেই একই, কিন্তু অঙ্কগুলো আলাদা 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 ফাংশনস, কখনো অ্যালজেব্রার, কখনো ট্রিগোনোমেট্রি, কখনো এক্সপোনেনশিয়াল, এরকম। তাই অর্গানিকের ক্ষেত্রে কখনো অ্যালডিহাইড, কখনো কিটোন, কখনো অ্যাসিড, কখনো এস্টার, কখনো অ্যালকেন, কখনো অ্যালকিন, কখনো অ্যালকাইন, কখনো অ্যাসিড ক্লোরাইড, প্রচুর আছে। আর হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে পৃথিবীতে 16 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড আছে, এটা মানুষ জানে, মানুষের জানা 16 মিলিয়ন, নোট ইট, 16 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড আছে, আর এই 16 মিলিয়ন অর্গানিক মানুষ জানে, এবং এখনও আরও প্রচুর অর্গানিক মলিকুল আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। আর একটা দ্বন্দ্বে চলতে থাকে না, এই যে এলিমেন্টগুলোর মধ্যে এত ভিন্নতা কেন, দেখো এগুলো আমরা তৈরি করিনি, সোডিয়ামকে মানুষ তৈরি করেনি, অক্সিজেনকে মানুষ তৈরি করেনি, ল্যাবরেটরিতে অক্সিজেন আবিষ্কার করেছিল, কিন্তু ল্যাবরেটরিতে অক্সিজেন প্রিপেয়ার করেছিল, ল্যাবরেটরি কখনোই পৃথিবীতে অক্সিজেন তৈরি করে দেখায়নি সায়েন্টিস্ট ল্যাবরেটরি, ঠিক আছে। আর অর্গানিক কেমিস্ট্রি কিছু হাইপোথেটিক্যাল কনসেপ্ট ইউজ করা হয় জিওসিতে, যেগুলোকে অনেকেই ভাবে ফালতু জিনিস, ইলজিক্যাল জিনিস, কোনো মাথা মুন্ডু নেই, না, এটা অ্যাকচুয়ালি ফালতু কথা। এই যে হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এই হাইপোথেটিক্যাল কনসেপ্টের ব্যবহারটা আজকে না, অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করে গেছেন, এবং আজকের দিন তো বিজ্ঞান কোথায় চলে গেছে, এত উন্নত হয়ে গেছে, বিজ্ঞান এত উন্নত হয়ে যাওয়া সত্ত্বেও এই হাইপোথেটিক্যাল কনসেপ্টগুলোর অ্যাকচুয়াল কোনো প্রুফ খুঁজে পায়নি, বা এগুলোর কোনো বিকল্প খুঁজে পায়নি। হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এগুলো হাইপোথেটিক্যাল কনসেপ্ট, আমি দুটো এক্সাম্পল বললাম, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এই দুটো হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্টের এক্সাম্পল, এদের রিয়েলিস্টিক কোনো প্রুফ খুঁজে পায়নি। হ্যাঁ, এদের বিকল্প কোনো কনসেপ্টও বিজ্ঞানীরা খুঁজে পায়নি, এদের বিকল্প কোনো কনসেপ্টও কিন্তু সায়েন্টিস্টরা খুঁজে পায়নি। এত সহজ না, কেন সহজ না কেমিস্ট্রি ক্ষেত্রে, কারণ আমরা যা কিছু আলোচনা করি সাব অ্যাটমিক লেভেল, পারমাণবিক স্তরে আলোচনা করি, আণবিক স্তরে আলোচনা করি, আমরা মাইক্রো ওয়ার্ল্ডে এমন এমন স্তরে আমাদের আলোচনাটা, যেখানে মাইক্রোস্কোপ, যেখানে কোনো সাধারণ মাইক্রোস্কোপ পৌঁছাতে পারে না। তো এটা খুবই কঠিন কাজ না, ফিজিক্স আমরা ভিজুয়ালাইজ করতে, আরে ফিজিক্স তো সব দিকে আছে, আমরা সব কিছু দেখতে পারি, দেখো যেটা আমরা দেখতে পারি সেটা আমরা মানি, যেটা দেখি না সেটা মানি না, সেটাই তো। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখো এই জিনিসগুলো তুমি তখন জানবে যখন তুমি কেমিস্ট্রি নিয়ে ফিউচারে তুমি আগাবে, তুমি যখন মাস্টার্স করবে, পিএইচডি করবে, তোমাকে তখন রিসার্চের গবেষণার জন্য তোমার কাছে ইনস্ট্রুমেন্ট থাকবে, তখন তুমি করতে পারবে। 11-12 অনেক কিছু তোমার আনরিয়েলিস্টিক লাগবে, কিন্তু ভালো লাগবে যদি অর্গানিক ভালো করে পড়তে পারো। আর অর্গানিকের কোশ্চেন যখন সলভ করা শিখে যাবে, তখন নিজের মনে একটা আত্মতুষ্টি জাগবে যে আমি তো অর্গানিক কোশ্চেন সলভ করতে পারি, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না আমাকে, তাই না। হ্যাঁ, এবার অর্গানিকের একটা কথা বলি, বুকস, দেখো বুকস কিন্তু কোনো বই কিন্তু টপ ক্লাস না, দেখো অর্গানিকের কোনো ভগবদ গীতা বা পুরাণের মতো এরকম বই নাই, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটাই বই যেটা কোনো বিকল্প নাই, এরকম কোনো বই নাই, কিন্তু মাল্টিপল বুকস আছে, এবং তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়বে, তখন তোমার মনে অনেক কোয়ারিজ আসবে, অনেক কোশ্চেন্স আসবে, যেগুলো উত্তর তোমাকে গুগল থেকে বার করতে হবে, তুমি হয়তো সেগুলো পারবে না, সব বইতে সব কিছুর উত্তর তুমি পাবে না, তোমাকে দরকার পড়লে একটা মেইন বই রাখতে হবে, আর তোমাকে একটা গুগল থেকে ভিডিও তোমাকে তোমাকে হচ্ছে ইনফরমেশন নিতে হবে। আর যদি কোনো কোশ্চেন, হ্যাঁ এটা একটা ভালো জিনিস, আর এরকম যদি কোনো কোয়ারিজ তোমাদের মনে থাকে, যে অর্গানিক পড়তে পড়তে কোনো ডাউট যদি থাকে, কোনো রকমের কোনো কোয়ারিজ, বেসিক্স কোনো কোয়ারিজ যদি থাকে, আমাদেরকে জানাবে, কমেন্ট সেকশন আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা যথাসম্ভব আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। আর অর্গানিক তো শুরু হবে নেক্সট লেকচারে। তো নেক্সট লেকচার আমরা কী দিয়ে শুরু করব? আমরা শুরু করবো নেক্সট লেকচার, ধরো যে কোনো একটা জিওসি টপিক দিয়ে স্টার্ট করা যাবে। হ্যাঁ, জিওসির প্রথমে আমরা কিছু দেখবো যে ফর্মুলা, কী করে একটা অর্গানিক মলিকুলার ফর্মুলা লিখতে হয়, ঠিক আছে। আর অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, হোমোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যালাইল, ভিনাইল, আর বিভিন্ন রকমের চিহ্ন, অ্যারো, সাইনের ব্যবহার, ঠিক আছে।
সেগুলো সব আমরা দেখবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগে, এটা জাস্ট ইন্ট্রো ছিল আমার, এটা লেকচার 1 হিসাবে ট্রিট না করাই ভালো অ্যাকচুয়ালি, তাও তবুও টাইটেল লেকচার 1 দিচ্ছি, কিন্তু এটা অ্যাজ এ ইন্ট্রো ছিল আমার। আর যেহেতু এটা ফার্স্ট ভিডিওতে আমি অর্গানিকের কিছু কথা বললাম, যেগুলো বললাম সেগুলো অবশ্যই করে রাখো, তোমাদের যথেষ্ট উপকার হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যত শেয়ার করবে তত কেয়ার হবে, দ্য শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, এই ভিডিওটা সবার কাছে পৌঁছানো দেবে, বিকজ অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেকের মনে অনেক সন্দেহ আছে, অনেক ডাউটস আছে, অনেকের প্রতি ঘৃণা আছে, অনেকের হতাশা আছে। এই হতাশা ঘৃণাকে সবার আগে এটা দূর করতে হবে। এটা আগে দূর করা শিখলে তবেই তোমরা অর্গানিক মাস্টার করতে পারবে, এটা আমাদের প্রথম কাজ। ঠিক আছে, তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ আমাদের এন্টার টিম যথেষ্ট পরিশ্রম করছে। ঠিক আছে, তো ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সো গুড বাই, জয় শ্রীরাম, জয় হনুমান।